ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাধারণ ছাত্রছাত্রীদের ইমেজকে কলঙ্কিত করছে সাধারণ ছাত্রছাত্রী নামে যারা গুপ্ত রাজনীতির চর্চা করছে তারা। কেননা তাদের গায়ে রাজনীতির সিল নেই, তারা কোন দলের কর্মী সমর্থক সেটার কোনো জামা নেই, কিন্তু তারা সাধারণ ছাত্রছাত্রী হিসেবে থেকে যেসব স্লোগান দিচ্ছে সেটি অন্য সাধারণ ছাত্রছাত্রীদের ইমেজকে দারুণভাবে কলঙ্কগ্রস্ত করছে। একটি স্লোগান শুনুন। ৭ আগস্ট আমি যখন আলোচনা করছি তার কয়েকদিন আগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাত্রে কতিপয় ছাত্র কি স্লোগান দিচ্ছে। এই স্লোগান শুনে যদি আপনাদের কারো মনে তৃপ্তি আসে, হাসি আসে, আপনারা হাসতে পারেন, কিন্তু আমি হাসতে পারছি না, আমি দুঃখিত। এই স্লোগানটা হচ্ছে ছাত্রদলের হলে কমিটি দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ। কারা করছে? সাধারণ ছাত্রের নামে। বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৬,০০০ শিক্ষার্থী আছে, এই মিছিলে আছে ১০০ জন, ১৫০ জন, কিন্তু এরা বলছে এরা সাধারণ ছাত্রী। এই মিছিল শুনেও যদি আপনাদের হাসি আসে, আমি হাসতে পারছি না এই কারণে যে এটি আমি যে বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি সেটি না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বারান্দায়, প্রত্যেকটা অলিতে গলিতে আমার বিচরণ ছিল। আমি এখানে পড়াশোনা করেছি, জিয়া হলে থাকতাম, আমি জানি এটি আমার সাথে যায় না। সাধারণ ছাত্র হিসেবে আমি সে সময় যদি আমার অবস্থান কল্পনা করি তাহলে আমি লজ্জিত হই। এর প্রতিবাদে ছাত্র সংগঠনগুলো, অর্থাৎ ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠন হিসেবে টিকে আছে যারা, তাদের মধ্যে বৃহৎ সংগঠন হিসেবে ছাত্রদল, তারাও কি উল্টা স্লোগান দিবে যে ১, ২, ৩, ৪ সাধারণ কিংবা গুপ্ত রাজনীতির টুপকি মার? না, তারা সেটা করে নাই। তারা কি করেছে? নীরবভাবে এটার প্রতিবাদ করেছে, মিছিল করেছে এবং সেখানে হাততালি দিয়েছে। হাততালিতে তারা একটা প্রতিবাদ হিসেবে উপস্থাপন করেছে। মিছিলটা দেখুন। এখন শুধু কি ৭ আগস্ট এটি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি হয়েছে? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে বুয়েট আছে সেখানেও এটি হয়েছে। এর আগে আমরা একই ধরনের একটি স্লোগান দেখেছিলাম কখন? মিটফোর্ডে, যখন কথিত ছাত্র যুবদলের যেই চাঁদাবাজির অভিযোগে যেই মবটা তৈরি হলো, পরে দেখা গেল যিনি মারা গেছেন উনিই আসলে যুবদলের কর্মী এবং দোকানের ভাড়া দিত না বছরের পর বছর, মাসের পর মাস। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে বাড়ির মালিককে নির্যাতন করিয়েছিল। সেই অভিযোগে তার উপরে যে অবর্ণনীয় আক্রমণ হলো, পাথর মেরে হত্যা করা হলো, সেটির ঘটনা প্রবাহ এখন নিশ্চয়ই আপনারা জানেন যে না, পুলিশ সেই জায়গা থেকে, জামায়াত এবং এনসিপির মিছিল থেকেই একজনকে গ্রেপ্তার করেছিল হত্যাকারী, এবং সেই হত্যাকারী স্বীকার করেছে। সেটি নিয়ে আদালতের বিশ্লেষণ হচ্ছে, মামলা হচ্ছে, পুলিশের চার্জশিট হচ্ছে, আমি ওই বিতর্কে যাব না। কিন্তু ওই ঘটনার পর বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য ক্যাম্পাসে যে মিছিল হলো সাধারণ ছাত্রের নামে, সেখানেও যে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছিল সেটি একবার শুনুন। টিনের চালে কাওয়া, তারেক জিয়া সাওয়া। এটি হয়েছিল বুয়েটের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথিত সাধারণ ছাত্রদের মিছিল থেকে। তো এইসব রাজনৈতিক মিছিল যারা দেয়, রাজনৈতিক স্লোগান যারা দেয়, তারা আবার নীরব থাকে অন্যান্য ঘটনায়। কিন্তু এদের রাজনীতির যখন পরিচয় প্রকাশ করার কথা বলা হয়, তখন মহিরুহুর মতো সামনে এসে দাঁড়ায় জামায়াত ইসলামী, এনসিপির কিছু অবশ্যই ভাই বোন এবং দল হিসেবে জামায়াত ইসলামীর নেতা, ছাত্র শিবিরের নেতা। তারা বলতে চায় না যে গত ১৭ বছরটা যাবৎ যে গুপ্ত রাজনীতি তারা করেছে, তাদের কমিটিতে কারা ছিল। আমি এর আগে একাধিক আলোচনায় বলেছি, দেখিয়েছি কিভাবে আবরার হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্রলীগের যে কথিত বর্বর নির্যাতন, সেই নির্যাতনে গুপ্ত রাজনীতি থেকে কিভাবে মোর দ্যান ক্যাথলিকের মতো অতিমাত্রায় ছাত্রলীগ হওয়ার চেষ্টা করে তার পরিচয় লুকাতে ছাত্র শিবির অংশ নেওয়ার যেসব অভিযোগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা, শীর্ষস্থানীয় পরিচিত ছাত্রমুখরা, এর আগের আলোচনায় আমি করেছি। আমি নতুন করে সেই অভিযোগে যাব না। কিন্তু যেটা বলতে চাই, এখন যখন প্রকাশ্যে রাজনীতি করার জন্য দাবি উঠছে, তখনও তারা প্রকাশ্যে রাজনীতির পক্ষে নয়, বরং তারা বলছে যে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চায় না। কিন্তু যখনই রাজনীতির কোনো ইস্যু সামনে চলে আসে, তখনই তারা রাজনীতি বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হেয় করার মিছিল নিয়ে সামনে চলে আসে। আমি এই আলোচনার মধ্যে দিয়ে যেটা জানাতে চেষ্টা করছি, যেটা বলার চেষ্টা করছি, সেটা হলো এই যে হলে হলে ছাত্র রাজনীতি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতি উন্মুক্ত আছে। একজন সচেতন মানুষ হিসেবে কে চায় যে বিশ্ববিদ্যালয়
পড়াশোনার মাঠের বাইরে রাজনীতির মাঠ হিসেবে পরিচিত হোক? কেউ চায়? আমি চাই? চাই না। কিন্তু বাংলাদেশের ভাগ্যটা এমন যে অধিকাংশ মানুষ যখন স্বল্প শিক্ষিত, রাজনীতি বিমুখ, বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনে বরাবরই এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 গণ আন্দোলন, 24 গণ অভ্যুত্থান, প্রত্যেকটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়কে আপনি রাজনীতির বাইরে কিভাবে রাখবেন সেটি একটি বড় প্রশ্ন। রাজনীতির বাইরে রাখা নিয়ে বিতর্ক নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি আছে। প্রশ্ন হলো হলগুলোতে রাজনীতি থাকবে কিনা। হলগুলোতে যদি রাজনীতি না থাকে তাহলে ডাকসু থাকার কোনো যুক্তি নেই, কারণ ডাকসু ইলেকশনই হবে হল ভিত্তিক নির্বাচনের মাধ্যমে। সেক্ষেত্রে গুপ্ত রাজনীতি সমস্যা নাকি প্রকাশ্য রাজনীতি সমস্যা, সেই বিষয়ে যখন ডিবেট চলছে তখন ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমাল্লার বসু একটি চমৎকার বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা 1 মিনিট ধরে আমরা শুনবো যে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গুপ্ত রাজনীতি সমস্যা নাকি মূল সমস্যায় কর্ণপাত করা হচ্ছে না। তারা আরো একই সঙ্গে গতকালকে স্মরণকালে সব থেকে হাস্যকর কথাটা একটা প্রশাসনের মানুষের মুখ থেকে আমরা শুনছি, সেটি হচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে। আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত, আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ করে। কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্যই হচ্ছে তা প্রকাশ্য না, ফলে তা ডিটেক্টেবল না। যা ডিটেক্টই করা যায় না তা নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা নাই। এই ঘটনার মধ্য দিয়ে বরং গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া হলো এবং রাজনীতি যাতে কেউ ব্যক্ত না করে তার একটা ইনসেন্টিভ তৈরি করা হলো। এইটা লং টার্মে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হলো না। রাজনীতি প্রকাশ্য রাখার পরও আপনার কিছু কমন কনসেনসাস তৈরি করার মধ্য দিয়ে এবং সেগুলোকে কিছু বাইন্ডিং এর মধ্যে এনে সিটের যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশন নিশ্চিত করা যায়। মূল মুশকিলটা তো এটাই যে আমাদের যথেষ্ট পরিমাণ সিট নাই। যদি যথেষ্ট পরিমাণ সিট থাকতো তাহলে সিটের জন্য কাউকে রাজনীতি করতে হতো না, তাই তো বিষয়টা। তাহলে আপনি সিটের সংখ্যা বাড়ানোর দাবি না করে কেন রাজনীতি নিষিদ্ধের দাবি করতেছেন? আমার মনে হয় যে মেঘমাল্লার একদম জায়গাটাতে আঘাত করেছেন। আমি মাহিন সরকার একজন সমন্বয়ক, তার একটা স্ট্যাটাস দেখলাম যে না, হলগুলোতে যে আবাসন সংকট এটি আসলে মূল। কেন মূল, কিভাবে মূল, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র আমি ছিলাম, একটি সিটে যেখানে একজন ঘুমানো যায় না, সিঙ্গেল বেডে সেখানে 2 জন ঘুমানো হতো। এই 2 জন করে ঘুমানোর পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আসনের বিপরীতে 4 জন ছাত্রের মধ্যে 1 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুমানোর সুযোগ পান। এটা হলো ছাত্রদের ক্ষেত্রে। ছাত্রদের ক্ষেত্রে 34% ছাত্র এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে রাত্রি যাপন করেন। আমি বলেছি, 1 সিটে 2 জন ঘুমানোর পরেও 34% ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে রাত্রি যাপন করেন। আর নারীদের ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার্থী নারী ছাত্রীদের ক্ষেত্রে এই সংকট আরো ঘনীভূত, আরো বৃহৎ। সেখানে 54% নারী শিক্ষার্থী তারা হলের বাইরে রাত্রি যাপন করেন। 46% নারী শিক্ষার্থী তারা হলগুলোতে থাকার সুযোগ পান। পার্থক্যটা বুঝেন। সেই কারণেই যখন গ্রামের একটা ছেলে কিংবা মেয়ে হলের সিট না পেয়ে যখন তার বাইরে থাকতে হয়, মেসে থাকতে হয়, নানান রকম নিগ্রহের যে বিষয়গুলো, অনিরাপত্তা, এগুলো তো আছেই। এর বাইরে যেটা আছে, মাসে অন্তত 5,000 টাকা তার পকেট থেকে যায়। এই 5,000 টাকা বাঁচানোর জন্য সে হলে থাকে। হলে থাকতে যেয়ে তাকে কি করতে হয়? লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন যারা হল নিয়ন্ত্রণ করে, তাদের একেবারে মন জুগিয়ে চলতে হয়। তাদের নির্দেশ পালন করতে হয়। কি সেই নির্দেশ? সেটা হলো রাজনৈতিক দলের মিছিলে যেতে হবে, রাজনীতি করতে হবে এবং তারা যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে এবং কোথাও কোথাও ক্ষেত্রে তাদের মন পাওয়ার জন্য অতিমাত্রায় ছাত্রলীগ, অতিমাত্রায় ছাত্র দল সাজার ভান করতে হবে, যেটা করতে যেয়ে 17 বছরের আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের ইচ অ্যান্ড এভরি শীর্ষ নেতা তারা ছাত্রলীগের রাজনীতি করেছে। তারা জয় বাংলা স্লোগান দিয়েছে, ছাত্রলীগের কমিটিতে থেকেছে। আজকের হাসনাত সার্জিস থেকে শুরু করে সাদিক কায়েম, ফরহাদ, সবাই ছাত্রলীগের রাজনীতি করেছে। কেন করেছে? হলে থাকতে হবে, কেননা বাইরে থাকার মতো তাদের সামর্থ্য ছিল না। ব্যতিক্রম ছাত্রদল, যদিও তারা হলের বাইরে থেকেই রাজনীতিটা চালিয়ে নিয়ে গেছে। আজকে যখন নতুন ব্যবস্থা, নতুন সরকার, নতুন রাজনীতির স্বপ্নের কথা আমরা বলছি, তখন যারা আগে ছাত্রলীগের কমিটিতে ছিল তারা এখন শিবিরের পোস্টেড নেতা এবং সাধারণ ছাত্র হয়ে গিয়েছে, যে হলগুলোকে ঠিক ছাত্রলীগের কায়দায় তারা নিয়ন্ত্রণ করছে, সমস্ত রুলস রেগুলেশন তারা বসাচ্ছে। কিন্তু বাইরে থেকে যারা হলে আসবে তাদের আসার পথ রুদ্ধ করে রেখেছে। যখনই কথা হচ্ছে এটা নিয়ে, তখন তারা সাধারণ ছাত্র নামে মিছিল করছে, রাজনীতির মিছিল করছে এবং এই যে অশ্রাব্য অশ্লীল ভাষা,
চর্চা করছে। আমি আমার এডিটিং টিমকে বলবো, যারা ১, ২, ৩, ৪ টুপকি মার স্লোগান দিয়েছেন, এই ছবিগুলো আপনারা একটু বড় করে দেখান এবং তাদের মা-বাবার কাছে প্রশ্ন, তাদের ভাইদের কাছে প্রশ্ন, তাদের গার্ডিয়ানদের কাছে প্রশ্ন। আপনি আপনার ছেলেকে এই শিক্ষা দিয়েছেন কিনা? আপনি চান কিনা আপনার ছেলে সন্তান এই ভাষায় রাজনীতির প্রতিবাদ করুক? যদি না চান, সরকার যদি সেটা না চায়, ৩৬ পৃষ্ঠার সিভিওয়ালা ভিসি যদি না চায়, তাহলে করণীয় কি? সেই করণীয় ঠিক করার পথে তারা নজর দিয়েছে কিনা গত একটা বছরে, সেটা নিয়ে প্রশ্ন তুলুন। গত ১ বছরে সংস্কারের সবচেয়ে বড় সংস্কার হওয়া উচিত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ হলো, সেখানে শতভাগ আবাসন নিশ্চিত করার ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমি সেটি নিয়ে কথা বলবো, তবে তার আগ দিয়ে আরেকটু আপনাদেরকে জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং আন্তর্জাতিক কিউএস পদ্ধতি বলে, এই কিউএস পদ্ধতিতে সারা বিশ্বের ১,৫০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২০২৪ সালে ছিল ৫৫৪, এবছর সেটি ৫৮১ অথবা ৮৪, অর্থাৎ ৩০ ধাপ অবদমন হয়েছে। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয় থেকে শীর্ষে অবস্থান করছে ৩০ ধাপ অবনয়নের পরেও। সেই জায়গায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমি যেখানে আলোচনা করছি তার কয়েকদিন আগে অর্থাৎ জানুয়ারির ৫ তারিখে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা একটা বিক্ষোভ মিছিল করে যে তাদের ছাত্রীদের আবাসন সংকট দূর করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। গত ১ বছরে কি ব্যবস্থা হয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে সেটি আলোচনা করেই আমি এটার ইতি টানবো এবং আপনাদের মতামত চাইব। জুন ৫, ২০২৪ তারিখের সংবাদ অনুযায়ী, বিডি নিউজের সংবাদ অনুযায়ী, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে ১,০০০-এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট সহ নাম এসেছে বাংলাদেশের মাত্র ৩টি বিশ্ববিদ্যালয়ের। যুক্তরাষ্ট্র ভিত্তিক শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্স কিউএস এর র্যাঙ্কিং এ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান ৫৫৪ নম্বরে, যা ১ দশকের মধ্যে যদিও সবচেয়ে ভালো। ৭৮১ থেকে ৭৭০ নম্বরের মধ্যে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, আর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান তালিকায় ৯০১ থেকে ৯৫০ নম্বরের মধ্যে। এবছর যখন পাবলিশ করা হলো ১৯ জুন ২০২৫ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকেই আমি দেখছি যে কিউএস বিশ্ব র্যাঙ্কিং এ এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বে অবস্থান ৫৮৪, অর্থাৎ অবনতি হয়েছে অন্তত ৩০ পয়েন্টেরও বেশি। সেই জায়গায় দেখা যাচ্ছে যেসব পদ্ধতির ভিত্তিতে এই র্যাঙ্কিংটা করা হয়েছে, সেই র্যাঙ্কিংগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মূল্যায়নের জন্য কিউএস বর্তমানে ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটি স্কোর ১০০। এই ৯ সূচকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮.৭০। ১০০-র মধ্যে যদি ২৮ স্কোর হয় তাহলে এটা টেনে টুনে পাসও না, টেনে টুনে পাস করতে হয় ৩৬ লাগে অথবা ৩৩ লাগে। গবেষণা ও আবিষ্কার সূচকে একাডেমিক স্কোর ৩০.৫০, শিক্ষা গবেষণা উদ্ধৃতিতে স্কোর ৬, অর্থাৎ গবেষণা শিক্ষা গবেষণা নিয়ে ৬ স্কোর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী অনুপাতে স্কোর ১০। কর্মসংস্থানের ক্ষেত্রে ফলাফলের স্কোর ৯৭, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলে কর্মসংস্থানে ঢুকতে পারে, এই যে সফলতা সেটা ৯৭ ভাগ। এজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের এত আগ্রহ। চাকরির বাজারে সুনামের জন্য স্কোর ৫১.৩০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু অন্য যে জায়গায়, যেটা হলো বৈশ্বিক সম্পৃক্ততা সূচকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাত স্কোর ২.২০, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫৭.৮০, আন্তর্জাতিক শিক্ষা অনুপাতে ১.৪০, অর্থাৎ ১০০ জনের মধ্যে একজনও বিদেশি শিক্ষার্থী থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্ব সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৫৪, অর্থাৎ সবগুলো মিলিয়ে কোথাও বেশি কোথাও কম, ওভারঅল স্কোর হচ্ছে ২৮.৭০, টেনে টুনে পাশের মতো না। তো যখন একজন ভিসিকে নিয়োগ করা হলো, ৩৬ পৃষ্ঠার ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১ বছরে তার যে অগ্রগতি কি, সবচেয়ে বড় যে সংস্কারটা দরকার ছিল, গত ১ বছরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান রাজনৈতিক ঘটনায় অন্তত ৯৪ বার ক্যাম্পাসের বাইরে বেরিয়ে এসেছে, মিছিল করেছে। কোথাও কিছু হলে রাত ২টার পর থেকেই ৪টা ৫টা পর্যন্তই তাদের মিছিং এর সমাবেশ বৃদ্ধি পায়। এটা হলো যে আমি বলেছি সাধারণ শিক্ষার্থী ৪০,০০০ না, ওই যে ১০০, ১৫০, ২০০ জন যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে পরিচয় লিখিয়ে রেখে গুপ্ত রাজনীতির চর্চা করছে, তাদের কথাই বলছি। এদের মধ্যে যে সাধারণ শিক্ষার্থী একেবারে সত্যিকারের ২-১ জন নেই তা না, আছে।
সবচেয়ে বড় দরকার ছিল কি এই শিক্ষার্থীদেরকে আবার বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৬ পৃষ্ঠার সিভিওয়ালা ভিসি সেই চেষ্টা করেছেন কিনা, ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন কিনা, রাজনীতি এবং অন্যান্য জায়গায় অতিমাত্রায় মনোযোগ এবং এই অশ্লীল যেসব স্লোগান আছে চর্চা করছে, এর বিরুদ্ধে তারা কোনো তদন্ত কমিটি গঠন করেছে কিনা, করে নাই। বিশ্ববিদ্যালয়ের এই যে কতিপয় শিক্ষার্থীকে রাত্রে মিছিল করার জন্য শিক্ষার টেবিলে, রাজনীতির পরিবেশের বাইরে পড়াশোনার টেবিলে ফিরে আনার জন্য এই ভিসির নিজস্ব কোনো উদ্যোগ নেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসন যে এই সমস্যাটার কথা বলেছে, বসু থেকে অন্যান্যরা, যে আবাসন সংকট সমাধান করলে ৯০% সমস্যা সলভ হয়ে যাবে। কেননা ওই যে জোর করে ছাত্র রাজনীতি করতে বাধ্য করা, মিছিলে যাওয়া, গেস্ট রুম, গণরুমের একটা সিট পাওয়ার জন্য রাজনীতির নেতাদের পায়ে ধরা এবং তাদের মন মতো হয়ে নানান রকম অত্যাচার কার্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল মোবাইল চুরির অপরাধে, তারাও ছাত্রলীগের এক্স, বর্তমানে গুপ্ত রাজনীতির সদস্য হিসেবে পরিচিত, তারা জেলে আছে। এই কাজগুলো বন্ধ হয়ে যেত। সেই আবাসিক সংকট নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতখানি আগাচ্ছে, নাকি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, নাকি শুধুমাত্র কিছু একটা করছি দেখা যাচ্ছে, সেই পথে হাঁটছে কিনা সেই প্রশ্ন রাখার জন্য প্রকৃত যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, গুপ্ত সাধারণ ছাত্রছাত্রী নাই, তাদেরকে সোচ্চার হতে হবে, লিখতে হবে, কথা বলতে হবে এবং চাপ প্রয়োগ করতে হবে যেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে রাজনীতির কালচার, আমরা রাজনীতি চাই না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি রাজনীতি না করে, রাজনীতি সচেতন না হয়, তাহলে স্বৈরতন্ত্র জেঁকে বসবে, মাফিয়াতন্ত্র জেঁকে বসবে। তাদের সেই প্রতিবাদটুকু করার স্পেস রাখতে হবে। সেই রাখার জন্য পরিষ্কার ওপেন রাজনীতি করার সুযোগ দিতে হবে, গুপ্ত রাজনীতি না, যেন আমরা লোকেট করতে পারি যে কে কোন দলের রাজনীতি করছে এবং সে যদি অপরাধ করে তার জন্য ওই রাজনৈতিকভাবেই বিহিত করা যায়, ব্যবস্থা করা যায়। এবং এমন রাজনীতি করতে হবে যেন রাজনীতি করার জন্য সাধারণ ছাত্রছাত্রীরা সিট পাওয়ার জন্য বাজে কাজ করা, দলীয় মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য কেউ বাধ্য না হয়। সেই রাজনীতি করার জন্য গত ১ বছরের যেই সংস্কার দরকার ছিল, সেটি সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে কিনা। এই সরকারের হাতে নাকি বিলিয়নস অফ ডলার উদ্বৃত্ত আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেখান থেকে $1 বিলিয়ন কিংবা $500 বিলিয়ন খরচ করে বিশ্ববিদ্যালয়ের জন্য আরো ২০টি ছাত্র হল, ছাত্রী হল নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে কিনা, না কেবল প্রতিশ্রুতি আমরা দেখছি, সেটি নিয়ে কথা বলা জারি রাখা এবং সেটি নিয়ে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েই আজকে শাহেদ আলম স্যারের এই সীমিত পরিসরের বক্তব্য শেষ করছি। আশা করি এর মধ্যে দিয়ে নতুন খোরাক পেয়েছেন ভাবনার। মতামত আকারে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।